স্যার হ্যালো, স্যার বলো। স্যার হিট এক্সচেঞ্জার আপনি স্যার কোন বই থেকে পড়াচ্ছেন? স্যার আমাদের ইয়ার সাথে তো মিলতেছে না, কিসের সাথে মিলতেছে না? হলম্যানের সাথে। হিট এক্সচেঞ্জার আসলে শুধু হলম্যান না, বেশ কয়েকটা বই ফলো করা হয়। এখানে কিছু স্লাইড আছে তোমার হচ্ছে সেঞ্জেল থেকে, কার্নের বই থেকে কিছুটা পড়ানো হবে, হলম্যানের বইও আছে। ঠিক আছে, সো ইটস ইটস আ মিক্স, মানে তুমি একটা বইতে হয়তো পাবা না। কার্নের বই থেকে কিছু পাবা, ঠিক আছে। আহ সেঞ্জেলের বই থেকে কিছু পাবা, ওই যে ফিগার টিগার যেগুলো আছে কিছু সেঞ্জেলের বই থেকে নেওয়া। ঠিক আছে। স্যার স্লাইড গুলো মনে হয় এখনো পাইনি হ্যাঁ, আমাদের। স্লাইড দিয়ে দিব আর কি। তোমাদের পরীক্ষা কবে? নেক্সট উইকে না? জি স্যার। স্লাইড দিয়ে দিব, আপলোড করে দিব। তোমাদের বাকি অংশটা কি পুরো মানে ইসে থেকে পড়ানো, হলম্যান থেকে পড়ানো? আর আমাদের হলম্যান আর সেন্ট্রাল মিক্স করেই করানো হতো আর কি। আচ্ছা, তো এখানেও আসলে মিক্স আছে, কার্নের বই আছে, তোমার হলম্যানের বই আছে, তারপরে ইসেরটা আছে, কি বলে, সেঞ্জেলের বই আছে। আর আগের যে দুইটা টপিক ছিল মানে আমাদের সিটির যে সিলেবাস হুম ওইগুলোর জন্য ম্যাথ কার বই থেকে করবো স্যার, প্র্যাকটিস ম্যাথ গুলা? হুম প্র্যাকটিস ম্যাথ গুলো তোমরা এসে হলম্যান ইউজ করো, হলম্যান আর সেঞ্জেল এই দুটো ইউজ করো। কারণ শুধু ইসেরটা হচ্ছে তোমার কার্নের বই থেকে হিট এক্সচেঞ্জারের অংশটাই মানে কিছুটা অংশ পড়ানো হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাসে আছে। Recording in progress. হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার আমি রোল 9, আমার অডিও কানেক্ট হয়নি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে।
ওকে, লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের হিট ট্রান্সফার ইকুইপমেন্ট নিয়ে কথা বলেছিলাম, বিশেষ করে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট গুলা কি কি ধরনের হতে পারে বা কিভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি আর কি, সেটা নিয়ে কথা বলেছিলাম। ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে। আবার ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার গুলা বিভিন্ন জিওমেট্রির উপরে ডিপেন্ড করে বা ফ্লো অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হয়। যেমন আমরা ক্রস ফ্লোর কথা বলেছি, আমরা প্যারালাল ফ্লোর কথা বলেছি, কাউন্টার ফ্লোর কথা বলেছি। এবং এই ফ্লো সিস্টেমের জন্য কিভাবে আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেটাও দেখেছি। এবং টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের কারণে কিভাবে আমরা হিট এক্সচেঞ্জার বা হিট ট্রান্সফার হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে পারফরমেন্স ইকুয়েশনটা কেমন হয় কিউ এর ক্ষেত্রে, এবং সেটা ডিপেন্ড করে কিসের উপরে। যেমন হচ্ছে যে আমরা যখন বলেছিলাম যে কিউ ইকুয়াল টু ইউ এ ডেল টি, সেই ডেলটিটা কিভাবে আসতে পারে বা মিন টেম্পারেচারটা কিভাবে এফেক্ট করে, এরিয়াটা কিভাবে কম বেশি হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং অনেক সময় আমাদের কম্প্যাক্ট এরিয়া প্রয়োজন হয়, অর্থাৎ হায়ার সারফেস এরিয়া প্রয়োজন হয় ডিপেন্ডিং অন ফ্লুইড। আবার কারণ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ থেকে আসে। সো দেখা যায় যে যদি আমার অনেক ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে সারফেস এরিয়া সেম অ্যামাউন্ট অফ হিট রিমুভ করার জন্য আমার হায়ার সারফেস এরিয়া দরকার হয়। তো সেটার জন্য আসলে বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার আছে যেখানে আমার অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া আমি অ্যাচিভ করতে পারি, হায়ার অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া অ্যাচিভ করা সম্ভব। দেন ফ্লো অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করেও আমার হচ্ছে এই ডেল টিটা ভ্যারি করে, যার কারণে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয়। আমরা দেখেছি যে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ডেল টিএমটা ইউজুয়ালি কম হয়, এবং যদি কাউন্টার ফ্লো হয় সেখানে ডেল টির ভ্যালুটা বেশি হয়। সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। দেন ইনডাইরেক্ট কন্ট্যাক্ট যে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট গুলো ছিল, সেখানে আমরা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের কথা বলেছি, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের কথা বলেছি, এবং শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের বিভিন্ন কম্পোনেন্টের কথা আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। এবং কম্পোনেন্ট গুলার মধ্যে যেমন আমরা দেখেছি যে শেল আছে, টিউব আছে, বিভিন্ন বাফেল আছে। এটার ফ্লো টার্বুলেন্স ক্রিয়েট করার জন্য বাফেল ইউজ করা হয়। দেন টিউব শিট এটা ব্যবহার করা হয়। তারপরে আমার টিউব সাইড নজেল গুলো আছে, শেল সাইড নজেল আছে। তো এগুলো হচ্ছে মেইন কম্পোনেন্ট শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের, এবং প্রত্যেকটার জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে। যে কথাগুলো আমরা বলেছিলাম যে টিউবে শেলের থিকনেসের একটা ব্যাপার আছে, টিউবের থিকনেসের একটা ব্যাপার আছে, এবং টিউবের লেন্থ কত হবে। আমরা জাস্ট র্যান্ডমলি একটা লেন্থের টিউব কেটেই আসলে হিট এক্সচেঞ্জার তৈরি হয় না। সো সেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এবং সেইভাবে আমরা যখন হিট এক্সচেঞ্জার ডিজাইন বা হিট এক্সচেঞ্জার ক্যালকুলেশন গুলো করতে যাব, কারণ আমরা যেটা বলেছিলাম যে তোমাদের যে ডিজাইন কোর্স আছে এবং মোস্ট অফ দ্য কেস তোমাদেরকে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হয়, কারণ ইন ইন্ডাস্ট্রি আমাদের আইদার কোনো ফ্লুইডকে হিটিং করা লাগে অথবা কুলিং করা লাগে। সো দিস ইজ ভেরি কমন ইকুইপমেন্ট যে তোমাকে হিট এক্সচেঞ্জার ইউজ করতেই হয় ইন্ডাস্ট্রিতে। সেক্ষেত্রে আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন কিভাবে করব, কারণ তোমার কাছে যে ভ্যালুগুলো আছে, নোন যে ভ্যালুগুলো আছে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ সাম ফ্লুইড যেটার একটা সার্টেন টেম্পারেচার তুমি জানো, এবং তোমাকে ওই টেম্পারেচার থেকে ওটাকে আরেকটা টেম্পারেচারে নিয়ে যেতে হবে। সেটা হায়ার টেম্পারেচার হতে পারে, লোয়ার টেম্পারেচার হতে পারে। সো আইদার তোমাকে হিট করতে হবে অথবা কুল করতে হবে। দিস ইজ দ্য ইনফরমেশন জাস্ট ইউ হ্যাভ, you know the fluid properties but you don't know anything regarding the heat exchanger. So সেখান থেকে তোমাকে একটা হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হবে। সো ইউ হ্যাভ ফ্রিডম টু চুজ হিট এক্সচেঞ্জার। সো তোমাকে হিট এক্সচেঞ্জার চুজ করতে হবে তুমি কত পাস হিট এক্সচেঞ্জার ইউজ করবা, সিঙ্গেল পাস নাকি ডাবল পাস নাকি আরো বেশি পাস ইউজ করবা। সেটা ডিপেন্ড করতেছে যে তোমার যে ফ্লুইড আছে সেটার জন্য তুমি কিভাবে
কত লেন্থের বা কত সারফেস এরিয়া তোমার দরকার সেগুলা ক্যালকুলেট করে নেওয়া। কারণ একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে যেতে গেলে কি পরিমাণ হিট লাগবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করতে পারি? কিউ ইকুয়াল টু উই নো এমসিপি del T. So you know your fluid, you know your fluid amount, and you know the CP, then you can calculate heating load. So this amount of heat তুমি যদি রিমুভ করতে চাও তাহলে তোমার কি পরিমাণ কি ধরনের কন্ডিশন লাগবে এবং কি পরিমাণ সারফেস এরিয়া তোমার দরকার হবে এবং কতগুলা টিউব হলে পারে সেই সারফেস এরিয়া আমি পাবো, কিভাবে আমি বাফেল গুলা ডিজাইন করব, ভেলোসিটি আমার কেমন হতে হবে, কয়টা পাস আমি ইউজ করতে পারবো, এগুলো আসলে আমাদেরকে কিছুটা ট্রায়াল এররের মাধ্যমেও বের করতে হবে। কারণ আমি ইচ্ছা মতোই যদি চুজ করি তাহলে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে প্রেশার অনেক বেশি ডেভেলপ করে যাচ্ছে। কারণ আমি যদি কম্প্যাক্ট এরিয়া ইউজ করি, হাই ভেলোসিটি ইউজ করি, আমার প্রেশার বেড়ে যাবে। সো একটা ম্যাক্সিমাম প্রেশার লিমিটও আছে যে এর বেশি প্রেশার হলে আসলে হিট ট্রান্সফার ইকুইপমেন্টটা রিস্কি এবং কাজ করে এটা ফেল করতে পারে। সো এই যে বিষয়গুলো আসলে কনসিডার করতে হয় ডিউরিং ডিজাইন অফ হিট এক্সচেঞ্জার। এবং হিট এক্সচেঞ্জার কোর্সটা শেষ করার পরে আসলে আমাদেরকে এতটুকু পারতে হবে যে আমরা যদি একটা হিটিং লোড জানি তাহলে একটা হিট এক্সচেঞ্জার যাতে আমরা ডিজাইন দিতে পারি একেবারে শুরু থেকে ক্যালকুলেশন করে, এবং সেটার স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন প্রসিডিউরটা আমরা দেখবো এবং ওটার জন্য আমাদের কার্নের বইয়ের কিছুটা হেল্প লাগবে। জাস্ট আমি কুইকলি এখানে যে মেইন কম্পোনেন্ট গুলো আছে সেটা নিয়ে কিছু কথা বলতেছি, বিশেষ করে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে। এখানে শেল থাকে, শেলটা আমরা দেখেছি যে আউটার সাইজের যে শেলটা, এবং শেলের একটা সার্টেন থিকনেসও দরকার হয় এবং কতগুলা নাম্বার অফ টিউব লাগবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা আসলে শেলের সাইজটা বের করি। এবং এটার একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। আমি যদি নাম্বার অফ টিউব জানি, আমার ইনসাইড এরিয়া যদি আমার জানা থাকে, তাহলে নাম্বার অফ টিউব আমি ক্যালকুলেট করতে পারি এবং ফর দ্যাট নাম্বার অফ টিউব শেল সাইজ কেমন হবে সেটা আমরা চুজ করে নিতে পারি। For big size shell, metal plate is rolled and welded in axial direction. If the diameter is less than 60 cm, a pipe with suitable thickness can be used. So যদি smaller case হয় তাহলে একটা পাইপটাকে ইউজ করা যায়, একটা সুইটেবল থিকনেসের পাইপ। আর যদি লার্জার হয় সেক্ষেত্রে প্লেটটাকে রোল করে এটা তৈরি করা হয় শেলটা। Material of construction, mostly carbon steel is very common, which is mainly depends on operating condition, temperature, pressure and type of fluid. Very corrosive fluid যদি হয় সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে corrosive fluid আসলে আমি শেল সাইডে ইউজ করতে চাই কিনা। ইউজুয়ালি আমরা শেল সাইডে corrosive fluid ইউজ করতে চাই না, কারণ হচ্ছে যে শেল সাইড ক্লিনিং ইজ ভেরি ডিফিকাল্ট, শেল সাইডটা দেখাও যায় না। টিউব সাইড গুলো আমরা চাইলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ক্লিন করতে পারি, কিন্তু শেল সাইডে ক্লিনিংটাও বেশ ডিফিকাল্ট। যার কারণে শেল সাইডে কম্পারেটিভলি এমন ফ্লুইড ইউজ করা হয় যেখানে নন করোসিভ এবং দেখা যাচ্ছে যে সেখানে খুব বেশি ময়লা ডার্ট এগুলা নাই। এই ধরনের ফ্লুইড গুলো ইউজ করা হয় যাতে আমার ক্লিনিং প্রবলেমটা না প্রয়োজন হয় বেশি। টিউব will separate two fluid and acts as a surface for heat transfer. So টিউবের মধ্যে দিয়ে আরেকটা ফ্লুইড আমরা পাস করি, একটা ফ্লুইড শেল সাইড দিয়ে পাস করা হয় আর একটা ফ্লুইড টিউব সাইড দিয়ে পাস করা হয়। Material of construction, carbon steel, copper, brass, stainless steel, which mainly depends on definitely operating condition, temperature, pressure and types of fluid. এটার উপরে ডিপেন্ড করে আমার টিউব সাইডের ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করা হয়। সাইজ কিভাবে হবে? টিউব সাইজের ক্ষেত্রে ডায়ামিটার একটা ব্যাপার, লেন্থ একটা ব্যাপার। সো ডিফারেন্ট ডায়ামিটার হতে পারে, সেটা 3/4 ইঞ্চ হতে পারে, 1 ইঞ্চ হতে পারে, 1/1.25 ইঞ্চ হতে পারে, 1.5 ইঞ্চ হতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আমার চয়েসের উপরে এবং ডিপেন্ড করতেছে হচ্ছে যে কি ধরনের, মানে যত বেশি আমি ন্যারোয়ার টিউব ইউজ করব
সেই ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে ন্যারোয়ার টিউব আর ইউজ ফর স্মলার হিট এক্সচেঞ্জার ওয়ার্কিং উইথ ক্লিন ফ্লুইড। কারণ হচ্ছে যে ন্যারোয়ার টিউবের ক্ষেত্রে আমার ক্লিনটা করা ডিফিকাল্ট হয়, সো যার কারণে ন্যারোয়ার টিউব আমরা ইউজ করতে পারি ক্লিন ফ্লুইডের ক্ষেত্রে। বাট যদি ডার্টি ফ্লুইড হয় বা ডার্ট জমার পসিবিলিটিস থাকে, সেই ক্ষেত্রে আসলে আমাকে একটু লার্জার ডায়ামিটারের টিউব ইউজ করতে হবে, যাতে ইউ ক্যান ক্লিন এবং এটা ব্লক করে না যায়, কারণ ব্লক করলে কিন্তু টিউবটা ফেল করার সম্ভাবনা থাকে। টিউব থিকনেসের কথা যেটা বললাম সেটা হচ্ছে যে এটাও ডেফিনেটলি ডিপেন্ড করতেছে তোমার করসিভনেস অফ দা ফ্লুইড, অপারেটিং প্রেসার এন্ড টেম্পারেচার। যদি হাই প্রেসার হয় ডেফিনেটলি উই নিড লার্জার থিকনেস, যদি লোয়ার প্রেসার হয় তাহলে আমার থিকনেস কিছুটা কম হলেও হবে। হাইলি করসিভ হলে পরে আমার এক্সট্রা থিকনেসটা ইউজ করতে হয়। টিউব লেন্থ মোটামুটি 8, 16, 20, 24 ইঞ্চ এভাবে ভ্যারি করে, সরি নট ইঞ্চ, এটা ফিট। 8 ফিট, 16 ফিট, 20 ফিট, 24 ফিট এভাবে চেঞ্জ হয়। সো উই ক্যান সিলেক্ট এ লেন্থ ফ্রম হিয়ার, আইদার 8, 16 or 20, then per tube you can get the area, যে কত এরিয়া এবং সেটার জন্য আমার কতটুকু এরিয়া লাগবে, কত মিটার স্কয়ার এরিয়া লাগবে, তার জন্য কতগুলা এই লেন্থের টিউব লাগবে সেটা আমি ক্যালকুলেট করে বের করতে পারি। এরপরে আছে যে টিউবটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, অর্থাৎ টিউবটাকে আমি আমরা দেখেছি যে টিউব শীট আছে, এখানে একটা টিউব শীট আছে, দিস ইজ নাম্বার 6 ইজ টিউব শীট, এবং এই টিউব শীটের মধ্যে এই টিউবগুলা এই দিস টিউবগুলা অ্যাটাচ করে দেওয়া হয়। সো এখন এটা কিভাবে অ্যাটাচ করব সেটা একটা ব্যাপার। আমি যদি এটা আমার টিউব শীট হয় তাহলে আমার এই টিউব শীটের মধ্যে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, এটা টিউবগুলারে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, এভাবে স্কোয়ার পিসে অ্যারেঞ্জ করতে পারি, আবার এরকম ভাবেও অ্যারেঞ্জ করতে পারি, ট্রায়াঙ্গুলার পিস বলে এটাকে, ট্রায়াঙ্গুলার পিস। আবার আমি এরকম ভাবে করতে পারি, সো রোটেটেড রেক্টেঙ্গেল, রোটেটেড ট্রায়াঙ্গল হতে পারে। সো রোটেটেড ট্রায়াঙ্গেল হয় না বেসিক্যালি, কারণ রোটেট করলেও একই রকম হবে। সো বিভিন্ন ভাবে আসলে আমি এটাকে অ্যারেঞ্জ করতে পারি। এখন এই অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কারণ এই অ্যারেঞ্জমেন্টের সাথে রিলেটেড হচ্ছে আমার কি পরিমাণ ফ্লো এরিয়া হবে, কারণ এইটার মধ্য দিয়েই কিন্তু আমার শেল সাইডের ফ্লুইড গুলা পাস করতেছে, শেল সাইডের ফ্লুইড গুলা পাস করতেছে। সো এইখানে যে এরিয়াটা আমি পাবো সেটা ডিপেন্ড করতেছে যে আমার টিউবগুলা কিভাবে অ্যারেঞ্জ করা আছে এবং এই দুইটা টিউবের মাঝখানে ডিসটেন্স, তারপরে হচ্ছে যে এইটার ডায়ামিটার, এটার সাথে সাথে আমার এই ফ্লো এরিয়াটা চেঞ্জ হয়। সো ফ্লো এরিয়াটা, শেল সাইডের ফ্লো এরিয়াটাও কিন্তু আমার ক্যালকুলেট করা দরকার হয়, কেননা আমার যখন আমি হিট ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে যাব, দেন আমরা জানি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে আমার এইচ আই ইন এন্ড এইচ আই আউট, এই দুইটার একটা হচ্ছে এইচ ইনার সাইড আর একটা হচ্ছে এইচ আউটার সাইড, এই দুটো আমার লাগবে হিট ট্রান্সফার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করার জন্য। এবং সেটার জন্য দিস এইচ ইজ ডিপেন্ড অন নাসেল নাম্বার, এবং নাসেল নাম্বার ক্যালকুলেট করার জন্য ইউনিট রিনল্ডস নাম্বার। সো এই রিনল্ডস নাম্বার ক্যালকুলেট করার জন্য ইউনিট ভেলোসিটি। সো এই ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য ইউ নো ইউর মাস ফ্লো রেট, বাট ইউ উইল নিড দ্য এরিয়া, কারণ মাস ফ্লো রেট বা ভলিউমেট্রিক ফ্লো রেট যদি আমরা জানি, এরিয়া দিয়ে যদি তুমি ডিভাইড করো, দেন ইউ গেট দিস ভেলোসিটি। সেই ভেলোসিটি আমার লাগবে রিনল্ডস নাম্বার ক্যালকুলেশনের জন্য, রিনল্ডস নাম্বার লাগবে আমার নাসেল নাম্বার ক্যালকুলেশনের জন্য, যেখান থেকে আমি এইচ আই ক্যালকুলেট করতে পারবো। সো এইচ আই এইচ ও এই দুটা ক্যালকুলেট করলে দেন ইউ ক্যান ক্যালকুলেট ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটা আমার হিট ট্রান্সফার ক্যালকুলেশনের জন্য লাগবে। সো আমি সারফেস এরিয়াটা ক্যালকুলেট করতে পারি, যেহেতু আমি টিউবের জানি, এটা হচ্ছে শেল সাইডের জন্য। আর টিউব সাইডের জন্য একটা টিউবের ইনার ডায়ামিটার কতটুকু সেটা আমি জানি,
এবং সেটা জানলে আমি নাম্বার অফ টিউব অ্যান্ড একটা টিউবের এরিয়া যদি দিয়ে মাল্টিপ্লাই করি, দেন টিউব সাইডের ফ্লো এরিয়া আমি পেয়ে যেতে পারি। সিমিলারলি আমার এই ইসের এরিয়াটাও লাগবে, শেল সাইডের ফ্লো এরিয়াটা আমার লাগবে টু ক্যালকুলেট ভেলোসিটি ইন দ্য শেল সাইড, আর টু ক্যালকুলেট ভেলোসিটি ইন দ্য টিউব সাইড ইজ ইজিয়ার। এইটা স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন গুলা দেখবো যে কিভাবে আমরা টিউব সাইড এবং শেল সাইডে ফ্লো গুলা ক্যালকুলেশন করতে পারি। সো এটা ক্যালকুলেশন করার জন্য কি ধরনের টিউবের অ্যারেঞ্জমেন্ট আছে এটা আমার জানতে হবে, কারণ রেক্টেঙ্গুলার টিউবুলার অ্যারেঞ্জমেন্ট হলে আমার ফ্লো এরিয়া একরকম হবে ক্যালকুলেশন, ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট হলে পারে আর একরকম হবে। সো এই জন্য কিভাবে টিউবগুলো অ্যারেঞ্জ এটা ইম্পর্টেন্ট। এই যে দুইটা টিউবের মধ্যে যে ডিস্টেন্স, দুইটা টিউবের মধ্যে ডিস্টেন্স, এই এরিয়াটাকে বলে পিস, পি। অর্থাৎ আমার একটা টিউব এবং আরেকটা টিউবের মধ্যে যে একটা অ্যারেঞ্জমেন্ট আমার জানতে হবে কিরকম, এবং দুইটা টিউবের মধ্যে যে ডিস্টেন্স এটাকে আমরা বলি পিস। সো এই পিস লেন্থটা আমার সিলেক্ট করে দেওয়ার ব্যাপার আছে যে আমি কতটুকু ডিস্টেন্সে একটা করে টিউব রাখতে চাই। এবং আমার যে টিউব শিট আছে সেই টিউব শিটে দেখা যাচ্ছে হোলগুলা সেইভাবে ক্রিয়েট করা থাকবে যেখানে টিউবগুলো অ্যাটাচ করা হবে। আরেকটা ভ্যালু আমাদের দরকার হয় সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স মিনস এটা তো আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, আরেকটা হচ্ছে আমার দুইটা টিউবের মধ্যকার ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স। সো এই ক্লিয়ারেন্সটাও আমার লাগবে এবং পিসের ভ্যালুটা আমার লাগবে, এন্ড দেন ডায়ামিটারটা আমার লাগবে কতটুকু এটার ডায়ামিটার অফ দ্য টিউব। এই তিনটা ভ্যালু যদি আমার জানা থাকে দেন উই ক্যান ক্যালকুলেট যে আমার এখানে ফ্লো এরিয়া কতটুকু আছে। আমি যদি ফ্লো এরিয়া দেখি তাহলে এই যে পিস আছে, পিস যদি আমার পিটি হয়, এইটা স্কোয়ার দিলে আমি এই রেক্টেঙ্গুলার এরিয়াটা পাই, দেন আমি যদি এটা থেকে এই সার্কেলগুলা বাদ দিয়ে দিই, এই চারটা সার্কেল মিলে আসলে একটা ফুল সার্কেল, তার মানে একটা ফুল সার্কেলের এরিয়া আমরা পাই d²/4, জানি পাই d²/4। সো দিস উইল গিভ ইউ আসলে দিস এরিয়া, ফ্লো এরিয়া। এই এরিয়াটা আমি ক্যালকুলেট করতে পারি এভাবে। সিমিলারলি আমরা ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রেও এখানে যে এরিয়াটা আছে এইটা হচ্ছে আমার ফ্লো এরিয়া। সো নাম্বার অফ টিউব এবং এখানে কতটুকু ফ্লো এরিয়া আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো অ্যারেঞ্জমেন্ট হতে পারে স্কোয়ার পিস, অ্যারেঞ্জমেন্ট হতে পারে ট্রায়াঙ্গুলার পিস, একটা ট্রায়াঙ্গুলার হতে পারে, একটা স্কোয়ার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এরিয়াটা বের করব, ফ্লো এরিয়াটা, সেটা আমরা দেখলাম যে এরিয়া এখানেও ট্রায়াঙ্গলের এরিয়া থেকে আমি যদি একটা এখানে তিনটা সার্কেল মিলে আসলে এইটা এবং তিনটা সার্কেল মিলে হাফ সার্কেল হবে। সো হাফ সার্কেলের তার মানে এখানে পাই d²/8 হবে, প্লাস হচ্ছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে 3/a², এটা হচ্ছে আমার এরিয়া, দেন হাফ পাই d²/4। সো এটা দিবে হচ্ছে আমার এরিয়া ফর ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমার এই ফ্লো এরিয়াটা আমি পেতে পারি। এই যে এইটুকু এরিয়া আমি এভাবে ক্যালকুলেট করতে পারি। সো এটা আমাদের ক্যালকুলেট করা দরকার হবে। সো দিস ভ্যালুগুলো এটার ক্ষেত্রে আমার এটাও হচ্ছে পিসের ভ্যালুটা আমার জানতে হবে, একটা থেকে আরেকটার ডিস্টেন্স কতটুকু। সো আমরা যদি দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখি, স্কোয়ার পিস এবং ট্রায়াঙ্গুলার পিসের মধ্যে দুইটার কথা বললাম যে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। স্কোয়ার পিসটা ইজি টু ক্লিন, লেস প্রেশার ড্রপ হবে। ট্রায়াঙ্গুলার পিস প্রিফার্ড বিকজ ইউ ক্যান গেট হায়ার অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া, মোর হিট ট্রান্সফার ফর এ ফিক্সড সেল ইন কম্পারিজন টু স্কোয়ার পিস। কারণ হচ্ছে যে এখানে আমার মোর কম্প্যাক্ট হয়, একটা নির্দিষ্ট শেলের মধ্যে, সেম সাইজের শেলের মধ্যে ইউ ক্যান পুট মোর সারফেস এরিয়া, তার মানে মোর নাম্বার অফ টিউব দেওয়া যায়। প্রেশার ড্রপ উইল বি লার্জার বিকজ অফ মোর টার্বুলেন্স, কারণ হচ্ছে যে ফ্লো এরিয়া কমে যাবে। ট্রায়াঙ্গুলার পিসের ক্ষেত্রে ফ্লো এরিয়া কম হয়,
যার কারণে প্রেসার ড্রপটা বেড়ে যায়, হায়ার হিট ট্রান্সফার পাবো কিন্তু আমার প্রেসার ড্রপটা বেশি হবে। But definitely you will get higher amount of heat transfer because you are having more surface area compared to square piece. Equivalent diameter আমাদের বের করা দরকার হয় DE ইকুইভ্যালেন্ট ডায়ামিটার, অর্থাৎ যেটা বললাম যে আমি তো এই এরিয়াটা পাচ্ছি, সো এটা নিয়ে ইউ নিড টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমি কিভাবে ক্যালকুলেট করব? টিউব সাইডের ক্ষেত্রে আমরা বলেছি যে ভেরি ইজি। টিউব সাইডের ক্ষেত্রে একটা টিউবের ডায়ামিটার আমি যদি জানা থাকে আমার, ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ এন নাম্বার অফ টিউব যে কটা আছে। কিন্তু ফ্লো এরিয়া ক্যালকুলেট করার জন্য আমি কিভাবে ক্যালকুলেট করব বা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমি কিভাবে ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে যেটা হাইড্রোডাইনামিক্স এর ফর্মুলা বলে। একটা হচ্ছে যে যদি ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফ্লো এরিয়া ক্যালকুলেশন, তো আমি দেখালাম ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটারটা কি? যে অংশটা আমার এই যে এটা হচ্ছে আমার ওয়েটেড পেরিমিটার। সো ওয়েটেড পেরিমিটার আমি কিভাবে বের করতে পারি? এখানে আমার একটা ফুল সার্কেলের পেরিমিটার আসলে। সো ফুল সার্কেলের পেরিমিটারটা হচ্ছে আমার 2 পাই আর বা পাই ডি, এটা হচ্ছে আমার পেরিমিটার। সো আমি যদি ফ্লো এরিয়াকে এই পেরিমিটার দিয়ে ডিভাইড করি, দেন ইউ ক্যান গেট ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। সো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমার ক্যালকুলেট করা দরকার হবে ফর বোথ স্কোয়ার পিস অ্যান্ড ট্রায়াঙ্গুলার পিস অ্যারেঞ্জমেন্ট। এবং এরিয়া আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? এরিয়াটা আমি ক্যালকুলেট করতে পারি 4 ইন্টু পিটি স্কোয়ার, যেটা বললাম এই যে পিটি স্কোয়ার বাই এই ফুল সার্কেলের এরিয়া, বিকজ এই চারটা যদি আমি যোগ করি একটা ফুল সার্কেল হবে। সো 4 ইন্টু ফ্লো এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার, সো ইট উইল গিভ ইউ ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। সো এই ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা আমাদেরকে ব্যবহার করতে হবে টু ক্যালকুলেট। আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন আমরা দেখব যে কিভাবে আমরা বের করতে পারি ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। সো দিস ওয়ান ফর স্কোয়ার পিস। সো তোমরা নিজেরা ট্রায়াঙ্গুলার পিসের জন্য কিভাবে বের করতে হয়, ট্রায়াঙ্গুলার পিসের জন্য ইকুইভ্যালেন্ট ডায়ামিটার কিভাবে বের করতে হবে, ডিই ফর ট্রায়াঙ্গুলার পিস কিভাবে বের করতে হবে, এটা নিজেরা সলভ করবা। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে আমরা টিউব অ্যারেঞ্জমেন্ট দেখলাম। এরপরে আমরা বলেছিলাম যে ফ্লো অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে আমরা এখানে যে প্রেসার ড্রপ যেটা হচ্ছে, প্রেসার ড্রপ হচ্ছে বিকজ আমরা স্কোয়ার পিস ইউজ করতে পারি, ট্রায়াঙ্গুলার পিস ইউজ করতে পারি। ট্রায়াঙ্গুলার পিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেসার ড্রপটা বেশি হচ্ছে। এখন আমি যদি দেখি যে আমার যে ফ্লো আছে সেটার জন্য আমি খুব বেশি ভেলোসিটি আমরা বাফেল ইউজ করতেছি, ওকে একটু ডিস্টার্ব করতেছিল আর কি। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি এনাফ ভেলোসিটি না হয়, অনেক সময় আমরা পার্টিশন ইউজ করি, অর্থাৎ শেল সাইডের লিকুইড দেখা যাচ্ছে যে আমার এদিক দিয়ে যেয়ে এসে আবার এদিক দিয়ে বের হতে পারে, সো ডাবল পাস হতে পারে। টিউব সাইডে আমার এদিক দিয়ে যেয়ে ঘুরে আবার এখান দিয়ে বের হতে পারে ইন করে। সো আমরা উই ক্যান ইনক্রিজ নাম্বার অফ পাস। সো নাম্বার অফ পাস যদি আমি ইনক্রিজ করি, দ্যাট মিনস আমার আসলে ফ্লো এরিয়া কমে যাচ্ছে। ফুল যখন শেলটা অ্যাভেলেবেল ছিল, ফ্রম ওয়ান সাইড থেকে অ্যানাদার সাইড দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে আমার এখানে যে ভেলোসিটি ছিল
সেই ভেলোসিটি যদি এনাফ না হয়, কারণ ভেলোসিটি যদি খুব কম হয় সেক্ষেত্রে কিন্তু হিট ট্রান্সফার রেটটা কম হবে, কারণ নাসেল নাম্বার যত বেশি হবে, নাসেল নাম্বার ডিপেন্ডস করে রেনল্ডস নাম্বার করে, সো রেনল্ডস নাম্বার বেশি হবে যদি ফ্লো ভেলোসিটি বেশি হয়, ভেলোসিটি বেশি হলে রেনল্ডস নাম্বার বেশি হবে, উই উইল গেট হায়ার নাসেল নাম্বার এন্ড উই উইল গেট হায়ার এইচ, and higher ACE will give you better overall heat transfer coefficient. So সেটা যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে we may need to increase the flow rate. সেটা করার জন্য we can increase the number of pass. সেটা আমরা ইনক্রিজ করতে পারি টিউব সাইডের জন্য টিউব সাইডে ইনক্রিজ করতে পারি, শেল সাইডের জন্য শেল সাইডে ইনক্রিজ করতে পারি। আমরা এই বাফেল ডিসটেন্স গুলা কমাই দিয়েও আমরা ফ্লোটা চেঞ্জ করতে পারি। সো আমরা যখন ক্যালকুলেশন গুলা করবো, প্রবলেম ক্যালকুলেশন করবো, তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে এইগুলার একটা ইফেক্ট আছে, কারণ আমরা ডিজাইন করি যে বাফেল কতটুকু ডিস্টেন্সে আমার বাফেলটা থাকবে, তারপরে টিউবের পিসের ডায়ামিটার, ক্লিয়ারেন্স, এসবগুলোর উপরে আসলে আমার এই ফ্লোটা ডিপেন্ড করবে। এন্ড দেন তারপরেও যদি আমি দেখা যাচ্ছে যে এনাফ ভেলোসিটি না হয়, দেন ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য নাম্বার অফ পাস। সো শেল সাইডে আমরা ইনক্রিজ করতে পারি, টিউব সাইডে ইনক্রিজ করতে পারি, এবং বেসড অন দ্যাট এটা বলা হয় লাইক এম ইজ টু এন শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। এমটা হচ্ছে শেল সাইড পাস, এনটা হচ্ছে টিউব সাইড পাস। সো এটা যদি এরকম হয় 1:2, দ্যাট মিনস 1 পাস ইন শেল সাইড, 2 পাস ইন টিউব সাইড, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। এভাবে 1/4 হতে পারে, 1/4 মিনস শেল সাইডে 1 পাস, টিউব সাইডে 4 পাস, 2/4 মিনস শেল সাইডে 2 পাস, টিউব সাইডে 4 পাস। এইভাবে আমরা নাম্বার অফ পাস বাড়াইতে পারি, এবং একটা দেখা যাচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক শিট দিয়ে এটাকে ডিভাইড করে দেওয়া হয় যাতে ফ্লুইডটা ঘুরে চলে আসে। যেমন টিউব সাইডের ক্ষেত্রে উই ক্যান ইউজ এ ব্ল্যাঙ্ক শিট, এবং সেটা মনে আমরা দেখেছিলাম যে টিউব সাইডের ক্ষেত্রে যদি আমি দিস ইজ দ্য শিট হিয়ার, this one is the divider. So this divider actually make the division between these tubes. So fluid is going from here to here and then coming this way, it comes and goes out. So এটা হচ্ছে 2, এবং এখানে শেল সাইডে আছে 1, এটা এদিক দিয়ে এসে এভাবে বাফেলের মধ্যে দিয়ে এসে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে 1:2 শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। এটাও একটা এক্সাম্পল যে 1:2 শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের একটা এক্সাম্পল, 1:2 শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। সো আমার ফ্লুইড এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, শেল এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু টিউবের মধ্য দিয়ে কিন্তু এটা ইউটিউব টাইপ হিট এক্সচেঞ্জার, মানে হচ্ছে একটা বেন্ড আছে এখানে যে, বাট এটা না হয়েও আমরা আগে যেটা দেখলাম এখানেও একটা টিউব শিট থাকতে পারে, এবং এখান দিয়ে ফ্লুইড যে এখান দিয়েও বের হতে পারে সেটাও হতে পারে, বা এভাবে বেন্ডও থাকতে পারে। এই ধরনের বেন্ড থাকলে অনেক সময় সুবিধা হচ্ছে যে এটা ডিফিকাল্টিসও আছে, সুবিধাও আছে কিছু। সুবিধা হচ্ছে যদি হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে এটা ইউজ করা যায়, কারণ হচ্ছে এখানে যদি এক্সপ্যানশন হয়, যেহেতু এটা ফ্লোটিং, it can move in this direction, ফলে হাই টেম্পারেচার এক্সপ্যানশনের জন্য এখানে বেঁকে যাওয়ার সম্ভাবনা নাই। এখানে বাফেল গুলো আছে, বাফেল গুলা দেখো এখানে যেটা হচ্ছে এইভাবে রাউন্ড হয়ে যেতে পারতেছে আর কি। সো এটা হচ্ছে 1:2 টাইপ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। ব্যাফেল গুলা দেখালাম, এই ব্যাফেল গুলা ইম্পর্টেন্ট, কারণ ব্যাফেল গুলা আসলে কি পরিমাণ ফ্লো এরিয়া দিচ্ছে সেটা নির্ধারণ করে, কতটুকু কাট। ব্যাফেল গুলা অনেক সময় এটা সেগমেন্টাল কাট বলে, বিভিন্ন ধরনের বাফেল হতে পারে। আমার এখানে যেটা, যেহেতু এটা রাউন্ড শেপ, এরকম একটা ডিভিশন দেওয়া আছে, এটার একটা সাইডে কাট, সো ফ্লুইড দেখা যাচ্ছে যে এই সাইড দিয়ে যাচ্ছে। এটা 50% হতে পারে, 70% হতে পারে,
কাটটা কত, ম্যাক্সিমাম 50% কাট হতে পারে, 20% কাট হতে পারে। এইভাবে কাটের উপরে ডিপেন্ড করে আসলে কিন্তু ফ্লো এরিয়াটা পাচ্ছে সে, যে কতটুকু অ্যাভেলেবেল ফ্লো এরিয়া পাচ্ছে। তো আমি যদি এই কাট বাড়াইয়ে কমাই দিই তাহলে কিন্তু আমার ফ্লো রেট কমে যাবে, বেড়ে যাবে, কারণ সেম অ্যামাউন্ট অফ ফ্লুইড আমি এখান থেকে পাস করছি, কিন্তু আমি কতটুকু অ্যাভেলেবেল এরিয়া দিচ্ছি টু গো যাওয়ার। এবং এখানে যে এরিয়াটা আছে তার মধ্যে আবার টিউব আছে, তো টিউবের ডায়ামিটারটা আমাকে এখানে বাদ দিতে হবে, বাদ দিলে আমি যতটুকু পাবো সেটা হচ্ছে আমার ফ্লো এরিয়া। আবার অনেক সময় বাফেল গুলা ডিফারেন্ট টাইপের বাফেল থাকে, এটা যেমন একটা বললাম সেগমেন্টাল বাফেল, যেটা দেখলাম যেটা 20% কাট হতে পারে বা 50% কাট হতে পারে। অনেক সময় ডিক্স অ্যান্ড ডাফনার টাইপের বাফেল থাকে, যে এরকম ফ্লুইড আসলে তার মানে ফ্লুইড যাওয়ার পরে মাঝখানে এরকম ব্লাঙ্ক থাকে, দেখা যাচ্ছে যে এই টিউব গুলা দিয়ে, এই হোল গুলা দিয়ে ফ্লুইডটা যায়, যাওয়ার পরে এই এরিয়া দিয়ে ফ্লুইডটা যায়, আবার আরেকটা জায়গায় আমার মাঝখানের এখান দিয়ে ফ্লুইডটা যায়। তার মানে যখন ফ্লুইডটা ইন করতেছে, যদি আমি এরকম দেখি, ইন করে এই সাইড দিয়ে যেয়ে মাঝখান দিয়ে যেয়ে আবার উপর দিয়ে এভাবে যায় আর কি ফ্লুইড গুলা। মাঝখান দিয়ে যাচ্ছে, আবার অনেক মাঝখানে বাধা, তো সে উপর দিয়ে যাচ্ছে এইভাবে। আবার অনেক সময় অরিফিস টাইপের আছে, যে প্রত্যেকটা টিউবের আউটার সাইডে এরকম এক্সট্রা জায়গা আছে যেখান দিয়ে ফ্লুইডটা যাচ্ছে। সো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস? অবজেক্টিভ হচ্ছে ক্রিয়েট টার্বুলেন্স, সো উই আর ডিক্রিজিং দ্য ফ্লো এরিয়া, এবং ফ্লো এরিয়া যখন ডিক্রিজিং হবে ভেলোসিটি বেড়ে যাবে। সো আমার ভেলোসিটি বেড়ে গেলে আমার টার্বুলেন্সটা বেড়ে যাবে, এবং ইট উইল ইনক্রিজ দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ইনক্রিজ করবে। সো অরিফিস টাইপের বাফেল এই ধরনের হয়ে থাকে, টিউবের সাইড দিয়ে ফ্লুইডটা যেতে পারে। তো প্রত্যেকটা যে টিউবের সাইড দিয়ে আসলে এরকম জায়গা থাকে। বাফেল যে স্পেসার কিছু থাকে, যে বাফেল গুলা যে অ্যাটাচড হয়ে থাকবে, কারণ বাফেলের নিচ দিয়েও অনেক সময় গ্যাপ রাখতে হয়, কারণ এখানে যদি গ্যাপ না থাকে তাহলে এখানে যে ফ্লুইডটা আমি চাইলে কখনো ফ্লুইডটা ক্লিন করতে পারবো না, কারণ আমার ফ্লুইডটা মাঝে মধ্যে ড্রেন করা দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এই গ্যাপ গুলা দরকার হতে পারে। তো বাফেল গুলা কিছু ফিক্স রড ইউজ করা হয়, যেগুলো আসলে এই বাফেল গুলাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর যাতে বাফেল গুলাকে সাজানো যায় বা আটকায় রাখতে পারে, সেই জন্য এগুলা ইউজ করা হয়। তো বিভিন্ন টাইপের শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার হতে পারে। ফিক্সড টিউব টাইপ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, যেখানে দুইটা টিউব শিট থাকে এবং তার মধ্যে টিউবগুলো অ্যারেঞ্জমেন্ট থাকে। ইউটিউব টাইপ হতে পারে, যেটা আমরা যে এখানেই দেখলাম ইউটিউব টাইপ, যেটা হচ্ছে যে আমার এখানে টিউব যায় বেন্ড হয়ে আবার চলে আসছে, তো এটাকে বলে ইউটিউব টাইপের হিট এক্সচেঞ্জার। এই ধরনের হিট এক্সচেঞ্জারের অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউটিউব টাইপ ইজ এবল টু অ্যাবজর্ব দ্য স্ট্রেস ডিউ টু থার্মাল এক্সপেনশন, যেটা বললাম যে হাই টেম্পারেচারের ক্ষেত্রে এগুলা ইউজ করা যায়। ক্লিনিং ইনসাইড দ্য টিউব ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে এটা যদি কোথাও ক্লগ হয়ে যায় এটা ডিফিকাল্ট। কেমিক্যাল ইউজ করে ইউ ক্যান ক্লিন, বাট মেকানিক্যাল ক্লিনিং ইজ নট পসিবল, বাট ইন দিস কেস আসলে মেকানিক্যাল ক্লিনিংটা পসিবল। ফ্লোটিং হেড টাইপ ক্যান বি ইউজ, কারণ ফ্লোটিং হেডেও সিমিলার ইউটিউব টাইপে যেমন এটা স্ট্রেসটা নিতে পারে, ফ্লোটিং হেডেও নিতে পারে, কারণ থার্মাল এক্সপ্যানশন হলে পারে। ফ্লোটিং হেড বলতে যেটা বোঝানো হচ্ছে যে এখানে যেমন দুই টাইপের ফিক্সড টিউব শিট ছিল, এখানে একটা সাইডে টিউব শিটটা ফিক্স কিন্তু আদার সাইডটা ফ্লোটিং, তার মানে এক্সপ্যানশন হলে সেটা এক্সপ্যানশন স্ট্রেসটা নিতে পারে। ফ্লোটিং টাইপ হতে পারে, বাট আদার ফাংশন ইজ লাইক সিমিলার। স্ক্র্যাপ সারফেস হিট এক্সচেঞ্জার হতে পারে। স্ক্র্যাপ সারফেস হিট এক্সচেঞ্জার ইউজ করা হয় বেসিক্যালি যদি ডার্ট ফ্লুইড বা কোনো ক্রিস্টালাইজেশন চেম্বার থাকে বা ক্রিস্টাল ফর্ম করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মাঝে মাঝে সারফেস থেকে আমার হচ্ছে ক্লিন করে নিতে হয়, যে সারফেসে যে ডার্ট বা যে ক্রিস্টাল গুলা জমা হচ্ছে সেটা ক্লিন করে নিতে হয়। সো এই ধরনের কেস যে স্ক্র্যাপ সারফেস হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, যেখানে একটা ব্লেড থাকে এবং সারফেস থেকে স্ক্র্যাপ করে নিতে পারে যে ম্যাটেরিয়ালস গুলো জমা হয়, কারণ যখনই সারফেসে ফরেন ম্যাটেরিয়ালস বা আদার ম্যাটেরিয়াল সারফেসের উপরে জমা হবে
ইন দ্যাট কেস কিন্তু আমার হিট ট্রান্সফার রেটটা কমে যায়। সো সেই ক্ষেত্রে আমার টাইম টু টাইম স্ক্র্যাপ করে নিতে হয়। গ্যাসকেট অ্যান্ড ওয়েল্ডেড প্লেট হিট এক্সচেঞ্জার আছে, আমরা যেমন টিউব টাইপের দেখলাম, আরেকটা হচ্ছে যে ডিফারেন্ট প্লেট ইউজ করা হয়, প্লেটের একটা সাইডের সারফেসে হট ফ্লুইড, আরেকটা সারফেসে হচ্ছে কোল্ড ফ্লুইড পাস করা হয়, এবং এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় যে এই যে এখানে যেমন দেখানো হচ্ছে যে হট ফ্লুইড ইন দিস সাইড, এইখানে কিন্তু কোল্ড ফ্লুইড, এইখানে আবার হট ফ্লুইড, এইখানে কোল্ড ফ্লুইড। সো এইভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো করা হয়, একটা সাইড থেকে কোল্ড ফ্লুইড যাচ্ছে, আর একটা সাইড থেকে হট ফ্লুইড যাচ্ছে, এবং কোল্ড ফ্লুইড, হট ফ্লুইড আউট, কোল্ড ফ্লুইড আউট। সো এখানে আমি বেশ কম্প্যাক্ট ডিজাইন করা পসিবল, টিউবের থেকেও এখানে আমার অনেক বেশি এরিয়া এক্সপোজ করা সম্ভব। আবার চাইলে এটার সাথে ফিনও অ্যাড করতে পারি আমি, ফিন অ্যাড করলে কিন্তু এইসব সারফেসে চাইলে আমি হট ফ্লুইডের যে সারফেস আছে সেখানে কি আমি ফিন অ্যাড করতে পারি। সো ফিন অ্যাড করলে আমার আরো বেশি কম্প্যাক্টনেস পসিবল তৈরি করা, এবং হিট ট্রান্সফার রেটটা ইনক্রিজ করা পসিবল। এখানে একটা ভিডিও ছিল, লেট মি চেক। ওকে, ভিডিওটা পরে শেয়ার করব, কারণ এখন ভিডিওটা কাজ করতেছে না প্রবাবলি। এরপরে আছে দেখো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। যাই হোক, কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার যেটা বললাম যে আমার যদি অনেক বেশি এরিয়া দরকার হয়, যেমন আমি প্লেট টাইপের যে হিট এক্সচেঞ্জার দেখলাম, সেখানে চাইলেই আমরা কি করতে পারি, ফিন ক্রিয়েট করতে পারি। ফিন মানে এক্সটেন্ডেড সারফেস হিট এক্সচেঞ্জার বলে এটাকে, কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার বা এক্সটেন্ডেড সারফেস হিট এক্সচেঞ্জার, যেখানে দিস টাইপ অফ ফিন ইউজ করা হয় টু প্রোভাইড এডিশনাল সারফেস। কারণ মেটাল কিন্তু খুব দ্রুত হিট ট্রান্সফার করতে পারে বাই কন্ডাকশন, বাট যখন দেখা যাচ্ছে যে আমি যে ফ্লুইডটা ইউজ করতেছি তার যদি এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কম হয়, এইচ এর ভ্যালুটা যদি কম হয়, দেন ইউ নিড সেম টাইপ অফ হিট। আমি যদি হিটটাকে ট্রান্সফার করতে চাই, আই নিড এক্সটেন্ডেড এরিয়া, এডিশনাল এরিয়া টু রিমুভ দ্য হিট। সো মোস্ট অফ দ্য কেস যদি ফ্লুইড গ্যাসিয়াস হয় বা ইয়ার হয়, সেক্ষেত্রে আমাদের আসলে এক্সটেন্ডেড সারফেস বা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারের প্রয়োজন হয়। লিকুইডের ক্ষেত্রে সেটা দরকার হয় না, কিন্তু যদি একটা ফ্লুইড আমার গ্যাসিয়াস হয়, সেক্ষেত্রে আমার কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার দরকার হয়। এবং কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারে উই ক্যান গেট ভেরি হাই সারফেস এরিয়া, লাইক you can get meter square per meter cube, more than 700 meter square per meter cube area possible পাওয়া। এগেইন এটা মনে হয় কাজ করবে না, পরে এই ভিডিওগুলো শেয়ার করবো আর কি, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে শেয়ার করব। গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার, এটা মোস্ট অফ দ্য কেস ক্রস ফ্লো অ্যারেঞ্জমেন্ট করতে হয়, যে অনেক ক্ষেত্রে আমাদের লাগে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে। আমি যদি কোনো একটা দেখা যাচ্ছে আমার একটা ইফ্লুয়েন্ট স্টিম গ্যাস বের হচ্ছে, সেই গ্যাসটাকে ইউজ করে যদি আমি আরেকটা আমার র ম্যাটেরিয়াল বা র গ্যাস যেটা আছে সেটাকে হিট করতে চাই, তাহলে আমার গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার দরকার হয়, যেটা বলছে রিকভারি অফ এনার্জি ফ্রম কম্বাশন গ্যাসেস। এই ক্ষেত্রে আমার গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার দরকার হয়। সেখানে যেটা করা হয় যে সো সেখানে এরকম ক্রস ফ্লো টাইপ অ্যারেঞ্জমেন্ট করা হয়, যে একটা দিক দিয়ে আমার গ্যাসটাকে পাস করা হচ্ছে, আর একটা দিক দিয়ে আমার টিউব যাচ্ছে, যার মধ্য দিয়ে আমার যে গ্যাসটাকে আমি প্রসেস ইউজ করতেছি সেটা আছে। সো ইট ক্যান গেট হিট ফ্রম দ্যাট স্টিম অফ দ্য যে কম্বাশন গ্যাস, যেটা হাই টেম্পারেচার গ্যাস বের হচ্ছে, সেটা ইউজ করে আমি আমার
যে প্রসেস ফ্লুইড আছে সেটাকে হিট করতেছি। সো এই ধরনের গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার ইউজ করা দরকার হয়। এয়ার কুলড হিট এক্সচেঞ্জার অলসো কল্ড ইজ ফিন ফ্যান ইউনিট। এটা যেটা করা হয় যে আমি যদি কোনো একটা বাঙ্ক অফ আমার কি বলে আমার কোনো একটা ফ্লুইডটাকে আমি যদি কুল করতে চাই, অনেক সময় ইউ ক্যান ইউজ ইয়ার টু কুল। তার মানে হচ্ছে যে টিউবের মধ্য দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, আমি সেখানে ইয়ার ইউজ করতেছি টু কুল দ্যাট, টু রিমুভ দ্যাট হিট ফ্রম দ্যাট কি বলে স্টিম। যে আমার যদি কোনো একটা প্রসেস সিস্টেমকে কুল করার দরকার হয়, ইউ ক্যান ইউজ এয়ার কুলড হিট এক্সচেঞ্জার। সো এখানে যেটা করা হয়, টিউব হ্যাজ এক্সটার্নাল ফিনস অ্যান্ড ফ্যানস আর এমপ্লয়েড টু ফোর্স or draw air through the tube banks in a cross flow arrangement. সো আমার এরকম একটা টিউব ব্যাংক যাচ্ছে, সেখানে I use applied air so that the fluid is going through this tube can be cooled. So এই ধরনের হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পারফরম্যান্স ইকুয়েশন গুলা দেখবো হিট ট্রান্সফার ইকুইপমেন্টের ক্ষেত্রে। সো তোমাদের পরীক্ষাটা কবে? রবিবারে না? জি স্যার। Recording stopped. ওকে, ঠিক আছে, so রবিবারে দেখা হবে। আর তো ক্লাস আছে না নেক্সট? কালকে ক্লাস আছে কি? না স্যার, এইটা ক্লাস নেই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার আমাদের আগের লেকচার গুলোর ভিডিও গুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, ভিডিও গুলো তো আছে, আমি আপলোড